এসআইআর চাপ আর সেই চাপে কেঁদে ভাসালেন বিএলও। একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, প্রথমে দেখুন। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই, দমুটার মধ্যে করেছে, কাজে করে পিছিয়ে নেই, দমুটার মধ্যে করেছে। ভিডিও কল ভালো, ভিডিও কল এটা সোশ্যাল মিডিয়া এক করে যাবো সোশ্যাল মিডিয়া। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই, দমুটার মধ্যে 1300 ফর্মের মধ্যে 300টি ফিল আপ। এত কম এসআইআর ফর্ম আপলোড কেন, এই প্রশ্ন বিডিও অফিসে ডেকে বিএলওকে চাপ দেওয়া হচ্ছে এবং কেঁদে ভাসালেন। যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, বিএলওর কি বক্তব্য, কি বলছেন তিনি? দেখো, একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, যে দেখা যাচ্ছে বিএলও বাড়িতে বসে হাওয়া করে কাঁদছে। এই বিএলও পান্ডুয়া ব্লকের বাটিকা গ্রাম পঞ্চায়েতের বৈচি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার 41 নম্বর বুথে এনার দায়িত্ব পড়েছে এবং তার ফর্ম ফিল আপ করার কথা 1300 ভোটার, কিন্তু 1300 ফর্ম ফিল আপের জায়গায় তিনি 300টা ফর্ম এন্ট্রি করতে পেরেছেন ইতিমধ্যে। তারপরে তার পারফরমেন্স খারাপ বলেই বিডিও অফিসে তাকে ডেকে পাঠায় এবং বিডিও অফিসে যায়। বিডিও অফিসে যাওয়ার পর সকাল 11:30 সেখানে পৌঁছায় এবং দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয় এবং ফর্ম ফিল আপ করার জন্য তাকে বলা হয় যে তিনি যখন ফর্ম এন্ট্রি করতে যাচ্ছে সেখানে ফর্ম এন্ট্রি করার সময় বারবার সার্ভার ডাউন হচ্ছে। তারপরে তিনি টেকনিক্যাল যারা লোক রয়েছে, কর্মী রয়েছে, তাদেরকে ডাকে এবং কেউ আসতে চায়নি এবং তিনি অতক্ষণ বসে থাকতে, তিনি বারবার বলছেন তিনি অনেকক্ষণ বসে থাকার পর না খেয়ে দিয়ে, এমনি আগে অসুস্থ ছিলেন, সেই অসুস্থ থাকাকালীনও তিনি এই দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর তারপরে তিনি কাজ করে যাচ্ছেন, কিন্তু বারবার সার্ভার ডাউন হওয়ার কারণে উনি পারফরমেন্স পিছিয়ে রয়েছেন এবং সেখানে বিডিও অফিসেও তিনি ফর্ম ফিল আপ করার সময় ফর্ম যে এন্ট্রি করছিল, এন্ট্রির সময়ও তার অনেকবার সার্ভার ডাউনের সময় ভিডিওর সাথে দেখা করতে চান, কিন্তু দেখা করতে পারেননি। তারপর সেই অবস্থায় তিনি অসুস্থ অবস্থায় তিনি বাড়ি ফেরার চেষ্টা করেন একজন সহকর্মীর সাথে। তারপরে বাড়িতে তিনি ফিরে আবার যখন খেতে বসেন তিনি অসুস্থ ফিল করেন এবং হাওয়া করে কাঁদতে থাকে। আমি গিয়ে বললাম, দেখুন আমাকে কেন ডেকেছেন, আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে, আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। তো বললো না, আপনার এন্ট্রি কম আছে, ওই জন্য আপনাকে ডাকা হয়েছে, আপনি এখানে বসে সব করবেন। ওখানে সেই আমি আমার অ্যাডিশনাল বিএলও এন্ট্রি করছি, তো করতে করতে সেই একই প্রবলেম ঘুরছে, সার্ভার ডাউন। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরো সাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি, আমাকে পরিবারের লোকেরা খাবারটাকে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। বিএলও তিনি কেঁদে ভাসালেন, সেই ছবি দেখলেন। এবার হাসপাতালের বেডে শুয়ে আছেন বিএলও, আর সেখানেই ডেটা এন্ট্রির কাজ করছে, সেই ছবিটাও দেখাবো। ইসলামপুর হাসপাতালে দেখুন, চোপড়ার 188 নম্বর বুথের যিনি বিএলও, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং হাসপাতালের বেডে শুয়েই তিনি ডেটা এন্ট্রির কাজ করছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রচন্ড কাজের চাপ, দিন রাত্রে কাজ করতে হয়। আবার যখন আমার ফর্ম ক্যান্সেল করতে যাই তখন কিন্তু মানুষের খুব চাপ, সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আসছি, এবার রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবো, মানে হসপিটালে বসে কাজ করছি, যতটুকু করা যায়। আরও এক বিএলও অসুস্থ, মুর্শিদাবাদের জঙ্গিপুরের 137 নম্বর বুথের যিনি বিএলও তিনি অসুস্থ। আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, এসআইআর এর চাপেই কি অসুস্থ বিএলও, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বিএলও কৌশিক ঘোষ তোমার জঙ্গিপুরের যে বড় যে এলাকা, সেই এলাকার দায়িত্বে ছিলেন তিনি এবং পরিবারের অভিযোগ যেভাবে কাজের চাপ, দিনের সকালবেলা থেকে একবার গভীর রাত্রি অব্দি কাজ, তারপর আবার ভোর থেকে তোমার শুরু, তার ফলে সে রীতিমতন ভাবে অসুস্থ হয়ে পড়ে এবং আজকে দুপুরবেলার পর সে হঠাৎ করেই কাজ করতে করতে জ্ঞান হারায়। তার সঙ্গে সঙ্গে তাকে তোমার জঙ্গিপুর যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি করা হয়। বর্তমানে কিন্তু তার অবস্থা
স্থিতিশীল বলে কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন এবং এইচডিইউ বিভাগের রয়েছেন। এবং তার পরিবারের অভিযোগ যে প্রচন্ড চাপের ফলে কিন্তু এই অসুস্থতা, এবং সেই কারণে কিন্তু তারা চাইছেন যে অন্তত পক্ষে কিছুদিন মানে চিকিৎসকরা দেখাচ্ছেন, তারপর যাতে সুস্থ হওয়ার পর তাকে কাজে যাতে আর না যেতে হয়, সেটা কিন্তু পরিবারের লোকেরা চাইছেন। বেশ, কি কাজ করতো আপনার ছেলে? বিএলওর কাজ করতো। হঠাৎ কি ঘটলো? হঠাৎ মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস হওয়ার মতো অবস্থা, যে মাথায় জল টল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ, মাথায় নিতে পারছিল না, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল এবং ওটা নিতে না পারায় একদম অজ্ঞানের মতো হয়ে যায়। সেই অবস্থায় আমরা তখন হসপিটালে নিয়ে আসি। জমিতে বসেই এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন কে? বিজেপি বিধায়ক শীতল কপাট। ভোটারদের ফর্ম ফিল আপ বিজেপি বিধায়কের ফর্ম ফিল আপ করে দিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। ভোটের আগে নাটক বলে কটাক্ষ তৃণমূলের। আমরা প্রতি বছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি। অনেক মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করতে এসছে, আমি করে দিয়েছি। কেউ সার্টিফিকেট আনতে এসছে, আমি করে দিয়েছি। দলের নীতি আদর্শ মেনে মোদিজিকে সামনে রেখে আমরা এগোতে চাই। তো সেই জন্য আমরা বলি, এই এমএলএ এমপি 5 বছরের খেলা। আজকে এমএলএ আছি, কালকে নাও থাকতে পারি। চাষবাসই আমাদের কাজ, চাষবাস আমাদের করতে হবে, আর এইভাবে আমাদের জীবন কাটাতে হবে। সেই জন্য যতটুকু সময় আমরা পেয়েছি মানুষের জন্য কাজ করব, জনসেবা কাজ করব। অনেক নাট্যকার দেখেছি, ড্রামাবাজ দেখেছি। ঘাটালের বিধায়ক শীতল কপাট দেখছি তিনি কখনো মাঠে চলে যাচ্ছেন, আলু লাগাচ্ছেন চাষিদের সঙ্গে, কখনো গিয়ে উনুনে গিয়ে সেখানে রমণীরা রান্না করছে, তিনি নাকি সাহায্য করছেন। তো এমএলএর এত নাটক করার কোনো দরকার নেই। আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো আমি আশা করি ঘাটালের মানুষ সঠিক সময় যোগ্য জবাব দিয়ে শীতল কপাটকে বুঝিয়ে দিবে যে নাটক এবং জীবন এবং বাস্তবতা কত ফারাক তার মধ্যে। তৃণমূলের এসআইআর ক্যাম্প, আর সেই ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ, যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। যে ঘটনা ঘটেছে নন্দীগ্রামের হরিপুরের কালীতলার ঘটনা, তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্প, আর সেখানেই ভাঙচুরের অভিযোগ। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ভাঙার চেষ্টা করছে বিজেপি। কোনো জায়গায় যখন রাতের অন্ধকারে কেউ থাকছে না, তখন ভেঙে দিচ্ছে। সাধারণ মানুষ যাতে এই ক্যাম্পগুলো ভেঙে দিলে যাতে এই সহায়তা না পায়, সেই চেষ্টাটা করছে বিজেপি। ওদের 7 জন কোর কমিটির মধ্যে 7 জনেই নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। নিজেদের মধ্যে এরকমভাবে অভিযোগ করে নেতা হওয়ার চেষ্টা করছে, কার নাম আগে ক্যামাক স্ট্রিটে যাবে। আবার অপরদিকে নির্বাচন যত এগিয়ে আসছে, ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এরকমভাবে মিথ্যে অভিযোগ ভারতীয় জনতা পার্টির নামে করা হচ্ছে। 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু এবারের যে লিস্ট, সেই লিস্টে নাম নেই। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ। দেখুন, নদিয়ার রানাঘাট, এখানকার বাসিন্দা গঙ্গাবালা কর্মকার, বয়স 90। তার দাবি, নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এবারের ভোটার তালিকায় নাম নেই। নামের পাশে লেখা ডিলিটেড। অভিযোগ, এই কারণেই এসআইআর ফর্ম পাননি। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে উদ্বেগে গঙ্গাবালা। ভোট তো দিয়েছি, যখনই ভোট হয় আমি ভোট দিতে যাই। গত বছর ভোট দিয়েছিলেন? নাম কেটে গেল কেন? আমি ভোট তো দেই, আমার নাম কাটবে কেন? আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের রেল কলোনি। এসআইআর নিয়ে এখানকার প্রায় 100-র বেশি ভোটার উদ্বেগে। তাদের দাবি, কেউ 1980 থেকে ভোট দিচ্ছেন, কেউ 1990 থেকে। অথচ নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। তাই হাতে এসআইআর ফর্ম পেলেও ভয়ে অনেকে ফিল আপ করেননি। আমাদের তো জন্ম কর্ম এখানে, আমার বাবা দাদা সব এখানে মারা গেছে। এই ভোটে 2000 থেকে ভোট দিতেছি, ভোটে কোনো নামে নেই। কি চাচ্ছেন এখন? এই লিস্টে নাম আসুক, আমাদেরকে সবকিছু ঠিকঠাক হোক। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলা, এখানকার বাসিন্দা মঙ্গল সোরেন, বয়স 61। অভিযোগ, তাকে বাবা দেখিয়ে ভুয়ো নথি তৈরি করেন এলাকারই বাসিন্দা রাজু সোরেন। ভোটার তালিকায় নাম তোলেন। এ নিয়ে পুলিশে নালিশ জানিয়েছেন মঙ্গল। আমি শুনেছি যেটা থানায় অভিযোগ হয়েছে এবং এই অভিযোগ আমার কাছে আছে, আমি বিষয়টা দেখবো আর কি। এটা আপনার বুথের ঘটনাই? হ্যাঁ, আমার বুথের। নিউজ 18 বাংলা।
এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। 26-এ বঙ্গে বিধানসভা ভোট, আর সেই 26-এ বিজেপির প্রচারের বাজেট প্রায় 1000 কোটি টাকা, আর 25 থেকেই গেম প্ল্যান বিজেপির। 21-এর বিধানসভা ভোট, 24-এর লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে দুবারই স্বপ্নভঙ্গ বিজেপির। 26-এ বঙ্গে ফের বিধানসভা ভোট, টার্গেট প্রচার, কোমর বেঁধে ময়দানে পদ্ম শিবির। এ রাজ্যের প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। 26-এর প্রচারের জন্য বঙ্গে বিজেপির বাজেট প্রায় 1000 কোটি। 2021-এর ভোটের আগে পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করেছেন পদ্ম নেতারা। সেই সময় বিজেপির খরচ হয়েছিল প্রায় 100 কোটি টাকা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রচারে জোর বাড়াতে চায় বিজেপি। জোর বাড়াতে বাজেট বেশি, প্রায় 10 গুণ। কোন বিধানসভা এলাকায় কত খরচ, কিভাবে খরচ, সবটাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরদারিতে হবে। স্বচ্ছতা রাখতে স্থানীয় প্রচারের খরচের রাশ থাকবে দিল্লির নেতাদের হাতে। 26-এর বিধানসভা ভোট, 25-এই প্রচারের জোর। ডিসেম্বর থেকে রাজ্যে প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। অমিত শাহ এবং জেপি নাড্ডাও প্রচারে আসবেন। বঙ্গ বিজেপি চায় এ রাজ্যে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি 25টি করে মোট 50টি জনসভা করুক। বিজেপি সূত্রে খবর, নির্বাচনী প্রচার এবং সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম মারফত বাজেট 1000 কোটি টাকা পৌঁছতে পারে এবং সেই হ্রাস অর্থাৎ কোথায় কোন খাতে কত টাকা খরচ হবে সেই সমস্তই নিয়ন্ত্রিত হবে কেন্দ্রীয় বিজেপি মারফত, এমনটাই খবর গেরুয়া শিবির সূত্রে। ক্যামেরা রাজীবের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। সন্দেহের বশে স্ত্রীকে কোপ, রাস্তায় স্ত্রীকে কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, আর যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পাণ্ডবেশ্বর থানার হরিপুর বাজার এলাকার ঘটনা। রাস্তার উপর কোপানোর ভিডিও ভাইরাল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, পুলিশের জালে অভিযুক্ত স্বামী। পুলিশ আধিকারিকের দাদাগিরি, চোর সন্দেহে পরিচারককে রীতিমতো মার, শুধু তাই নয় তার দিদিকে শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে। পরিচারকের দিদির শ্লীলতাহানি কুপ্রস্তাব। প্রতিবাদে বাঁকুড়ার রানীবাঁধে তুলকালাম, দফায় দফায় পথ অবরোধ, উত্তেজনা সামাল দিতে লাঠি পুলিশ ওরাফের। 12 জন বিজেপি কর্মী আটক বলে দাবি। বেশ কয়েকজন গ্রামবাসীকেও আটক করা হয়েছে এই ঘটনায়। মাকে ডাকছে, বলছে মা গো অ্যাকাউন্ট বইগুলো দাও না। বলছে কেন? বলছে আমাকে শুভম বাবু দমে মারিয়েছে। দিয়ে বলি কেন মারিয়েছে? বলছে এমনি বলছে চুরি করেছি। দিয়ে যাইয়ে ভাইয়ের মাথায় বন্দুক দিয়ে বলছে যে যদি কাউকে বলুস, কোনো লোক পাড়া পাশাপাশি যদি কেউ জানাজানি হয় তো তোর ভাইকে আর পাবি না, মারিয়ে দেবো। আমার জামা ছিঁড়ে দিয়েছে, ভাইকে কাল দেখাতে নিয়ে এসেছিলাম, আমার বুকের জামাটা ছিঁড়ে দিয়েছে। আমাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। আজকে ওর শাস্তি আমরা নিয়ে তারপরে আমরা ঘর যাবো। ওর শাস্তি দেখতে চাই আমরা, এখানে ওর বিচার চাই। একটা মেজো বাবু হয়ে কি করে মেয়ে ছেলেকে শুতে বলেছিল, মেয়ে ছেলেটা শুই নাই, সেই ছেলেটাকে চুরির অপবাদ দিচ্ছে। ওকে উলঙ্গ ভাবে স্টেট ব্যাংক পর্যন্ত বুলেট নিয়ে পেছানো যাচ্ছে, ছেলেটাকে রগদায় নিয়ে গেছে, আস্তে আস্তে যাচ্ছে। ও ধরো আমাদের গ্রাম পর্যন্ত নিয়ে গেছে। মা ও দিদি সকালে এসেছে, বলে তুই আমার সঙ্গে শু, তাহলে ওকে ছাড়বো, না যে এমন কেস দিব ওই তোরা গরিব মানুষ জিন্দেগি বেরিয়ে পারবি না। আমরা চাইছি যে শুভম রংকে এখানে চাই, আমরা বিচার করে নেবো। বলছে তুই আলমারি থেকে টাকা বের করেছিস, আর আমার দিদিকে এমনি বলছে তো এমনি কর, তাহলে তোকে এত টাকা বলবো না। টাকা দাবি করছে, কত টাকা? 12 লাখ টাকা। প্রথমে বলছে 12 লাখ, দিয়ে বলছে 12 লাখ যখন পারবি না 6 লাখ, ঠিক আছে। তো আমি তাই হোক করেছি। আমাদের তো কেউ কোথাও নেই, রিভলভার দেখাচ্ছে। শুভম বাবু বলছে তুই আমার সঙ্গে একদিন শু, বলছে তোকে সব টাকা সব কিছু ঘুরাই দেবো। আর আমাদের ঘর ভাঙিয়া তালা ভেঙে গয়না যা ছিল সব বের করে নিয়েছে। আমার ভাইকে বলছে তোকে গুলি করে মারিয়ে দেবো, তুই আমার 5 লাখ টাকা নিয়ে নিয়েছি। আর কাকুকে যদি বলুস তোদের জীবনটা কেরাসিন করে দিব। যবে থেকে নিয়ে গেছে মারধরে কিরকম করছে।
না, এখন পর্যন্ত অভিযোগ হয়নি, রিটার্ন কমপ্লেন্ট কেউ আমাকে দেয়নি। আমরা ওয়েট করছি, আমরা বাবা আগ্রহ করছি কি আপনি রিটার্ন কমপ্লেন্ট দেবেন, আমি তদন্ত করবো, অ্যাকশন নেব। কিন্তু রোড ব্লকেট ওরা করছে কেন তাহলে? কালকে কিছু সমস্যা হয়েছিল, আমাকে ইনকোয়ারি করতে হবে কি হয়েছিল, কি ফ্যাক্টস আছে। যদি অভিযোগ দেবেন তারপরে আমরা ইনকোয়ারি করতে পারবো। এই জন্য আমি আগ্রহ করলাম বারবার কি আপনি অভিযোগ দেবেন, আমি ভেরিফাই করবো অ্যালিগেশনসকে কি হচ্ছে কি না হচ্ছে। অভিযোগ দেবে বললো, চেষ্টা থেকে আমরা ওয়েট করছি কি অভিযোগ দেবেন, তো আমরা অভিযোগ নেব। অভিযোগ এখন দেয়